পর্ব ৪৫ রহস্যের গন্ধ। আপনি চিন্তা করবেন না স্যার, আমি খুব সাবধানেই দেখব। এই পেন্টিংয়ের কোনো ক্ষতি হবে না। নীল যোগেশবাবুকে আশ্বস্ত করে কথাটা বলল। যদিও পেন্টিংটা নকল, তা সত্ত্বেও নীলকে এগিয়ে যেতে দেখে সাবধান করে দিয়েছিলেন যোগেশ। নকল হলেও এটা যেন কোনোভাবে ভেঙে না যায়, তাই খুব সাবধানে রাখতে হবে। ভেঙে গেলে গেস্টের সামনে মান সম্মান সব চলে যাবে, উপরন্তু ক্ষতিপূরণও দিতে হবে। সাধারণ জিনিসের প্রতিও ওনার এমন মায়া দেখে ভালো লাগলো নীলের। হলের ভিতরের পরিস্থিতি আগের থেকে অনেকটা বদলে গিয়েছিল। সবাই শান্ত হয়ে নীলের এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করতে লাগলো। সবাই ভেবে নিয়েছিল কোনো বাজে যুক্তি শোনাবে এই নীল, এবং তা নিয়ে পরে খিল্লি করা যাবে। আসলে সেই সময়টারই অপেক্ষায় সবাই। তারা শুধু নীলকে ছোট করার সুযোগ খুঁজছিল। পেইন্টিংটা নীল যদি আসল বলে দাবি করে তাহলে ওকে চেপে ধরবে সবাই। তবে এসব কিছুকে বিশেষ পাত্তা না দিয়ে খুব ভালোভাবে পেইন্টিংটা দেখতে থাকলো নীল। তবে পরখ করতে বেশি সময় নিল না। ৩০ সেকেন্ডের মধ্যেই ওর চোখ মুখ হয়ে উঠল উজ্জ্বল। নীলের ব্যবহার দেখে অন্যান্য দোকানের মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এত তাড়াতাড়ি পরখ করে নিল, এও কি সম্ভব? কপাল ভালো ছিল বলে আগেরবারের সিদ্ধান্তটা ঠিক হয়েছিল। তারপর থেকে তো নিজেকে এই ব্যবসার রাজা ভাবতে শুরু করেছে এই ছেলে। ওদের মুখে এসব কথা শোনার পরও নীল নিজের কাজ মন দিয়ে করতে থাকলো। আসলে ওর এসব শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, তাই আর কোনো কিছুতেই ওর খারাপ লাগে না। দোকান মালিকদের কথায় পাত্তা না দিয়ে পিছনে ফিরে শালিনীকে জিজ্ঞাসা করল নীল, এই পেইন্টিংটার জন্য কত টাকা চাইছে? ২ কোটি। শালিনী জবাব দেওয়ার আগেই পেইন্টিংয়ের ওনার জবাব দিল, একদম ঠিক আছে। উল্লাসের সাথে বলে উঠল নীল। ওর মতে এই পেইন্টিংটা আসল। ও যোগেশের সিদ্ধান্তকে মেনে না নিয়ে নিজে পরখ করে সিদ্ধান্ত নিল। যোগেশের ব্যাখ্যাকে অস্বীকার করার সাহস কারোর মধ্যেই ছিল না, কিন্তু নীল তা করে দেখালো। নীলের মতামত শুনে সেখানে উপস্থিত সকলেই চমকে গেল। এ তো যোগেশের জ্ঞানের উপর প্রশ্ন তোলার মতো অপরাধ। এর মানে ও বলতে চাইছে যে যোগেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে। এরই মাঝে নীলের ফোনটা বেজে উঠল। ফোনটা দেখেই মুখে একটা চওড়া হাসি ফুটল নীলের। ফোনের কলারে নাম ফুটে উঠল আদ্রিতা। ২.৫ বছর ধরে বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছিল নীল। এখন বেশ ভালোবাসার অনুভূতিগুলো উপভোগ করতে পারছিল সে। এই অনুভূতিগুলো খুবই ভালো লাগছিল নীলের, ভাষায় প্রকাশ করা যাবে না এমন। আদ্রিতার চোখে নিজের প্রতি ভালোবাসা দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিল নীল। কিন্তু এখন এই পরিস্থিতিতে ফোনটা ধরতে পারল না নীল। এদিকে দোকান মালিকগুলোর আলোচনা শেষ হলো না। তারা নিজেদের মতো কথা চালিয়ে গেল। এই পেইন্টিংয়ের দাম খুব বেশি হলে কয়েক হাজার টাকা হবে। এই ছেলেটা বেশি পাকা, গায়ে মানে না আপনি মোড়ল মার্কা, নিজেকে হাসির পাত্র করে তুলছে। আত্মসম্মান বলে কিছুই কি নেই? যোগেশবাবু যে পেন্টিংটাকে নকল বললেন সেটা কি জোর গলায় আসল বলে চালাচ্ছে এই নীল? তবে এসব দেখতে ভালো লাগছিল না পল্লবীর। ও নীলের উপর খুবই রেগে গেল। এরকম মাথা মোটা লোক আমি জীবনে দেখিনি। মনে মনে ভাবতে লাগলো পল্লবী। যোগেশবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে বলল, তুই একে চাকরি দিয়েছিস মা, আর কাউকে পেলি না রে? বাবার কথা শুনে খারাপ লাগলো শালিনীর। লজ্জায় ওর মাথা হেঁট হয়ে গেল। বাবাকে কখনো এভাবে ডিসঅ্যাপয়েন্ট করেনি সে। আসলে শালিনী ভাবতে পারেনি যে বাবার সিদ্ধান্তের সঙ্গে নীল একমত হবে না। নীল এমন বোকার মতো একটা কাজ করবে এ যেন আশাতীত। সবার সামনে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। এখানে উপস্থিত অনেকেই এই পেইন্টিংটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে, নিজেদের জাজমেন্ট দিয়েছে, কিন্তু আপনার থেকে বেস্ট জাজমেন্টটা পেলাম। নীলের কাঁধে হাত রেখে বলল পেইন্টিংয়ের মালিক। নীল ওকে ভরসা করায় বেশ খুশি হয়েছে মানুষটা, স্বস্তি পেয়েছে। কিন্তু বাকিরা যখন নীলকে নিয়ে ব্যঙ্গ করছে তখন আসরে নামল যোগেশ মিত্র। নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, তোমার কেন মনে হচ্ছে এই পেইন্টিংটা আসল আর এটার জন্য ২ কোটি টাকা দেওয়া উচিত? এটার বিশেষত্ব কি? একটা নকল পেইন্টিংকে আসল বলছো তুমি? তোমার এই ব্যাপারে কি আদৌ কোনো জ্ঞান আছে? যোগেশের মুখ থেকে এসব কথা শুনে খুব হাসি পেল নীলের। এনাকে নিয়ে নাকি এত মাতামাতি করে লোকজন? সত্যি বাবা, যোগেশবাবু যদি এই পেইন্টিংটার জন্য ২ কোটি টাকাও দেন তাহলেও তার ক্ষতি হবে না। মনে মনে এসব কথাই ভাবতে লাগলো নীল। মনের মধ্যে চলতে থাকা এতগুলো কথার মধ্যে একটাও প্রকাশ করল না নীল। শুধু সোজাসুজি উত্তর দেওয়ার চেষ্টা করল, যোগেশ স্যার, আপনি কি বালিশার ব্যাপারে কখনো শুনেছেন? যোগেশকে এতক্ষণ বেশ বিরক্ত দেখাচ্ছিল। নীলের কথাটা শোনার পরই তিনি চমকে উঠলেন। কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। যোগেশবাবু খুব অধৈর্য হয়ে উঠলেন। উনি বালিশার বিষয়ে সব কিছু জানতেন। সে এক বিখ্যাত ঘরানার চিত্রকলা।
কিন্তু এই পেইন্টিংটা কি সত্যি বালিশাতে তৈরি করা হয়েছে? পেইন্টিংটায় বালিশা ঘরানার ছাপ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এটা সেখানেই তৈরি করা হয়েছে। বালিশাতে যে গাছগুলো রয়েছে সেই গাছের ছাল খুবই মোটা হয়, কিন্তু এই পেপারটার ছাল তো খুবই পাতলা। তার থেকেও বড় বিষয়, যদি এই ছবিটা বালিশা ঘরানার নিজস্ব রং দিয়ে আঁকা হয়, তাহলে রংটা এত ফিকে কেন হবে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন যোগেশ। ওখানে উপস্থিত বাকি লোকজন কিছুই বুঝতে পারছিল না যে যোগেশবাবু ও নীল কোন বিষয়ে কথা বলছে। ওরা তো শুধু নীলকে ছোট করবে ভেবেছিল, তার মধ্যে আবার বালিশা ঠালিশা কোথা থেকে এলো? একবার যোগেশের সঙ্গে ওর কথা বলা শেষ হলেই আবারও ওরা নীলকে পাকড়াও করবে। যোগেশবাবু, আপনি দয়া করে এই পেইন্টিংয়ের ডিটেইলিংটা দেখুন। এখানে বালিশার পুরো দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এরকম দৃশ্য এখন আর বালিশাতে নেই, তাই বোঝাই যাচ্ছে যে এটা অনেক পুরনো একটা ছবি। আর এই চিত্রটি দেখে মনে হচ্ছে এটা 1000 বছর আগে তৈরি করা হয়েছে। এর কারুকার্য, নকশা সবই 1000 বছরের পুরনো হবে। আপনার কি মনে হয় যে এরকম নকশা মডার্ন কোনো চিত্রকর পাতায় নামাতে পারবে? সোজাসুজি পুরো বিষয়টা ব্যাখ্যা করে দিল নীল। তাহলে দেখতে এত ফিকে কেন? যোগেশবাবু পুরো কথা শেষ করার আগেই নীল বলতে শুরু করলো, আরে যোগেশবাবু, আপনি তো একজন অ্যান্টিক অ্যাপ্রেজার। আপনি তো জানেনই যে 1000 বছরের পুরনো কালার্স খুবই ঘন হতো। সেগুলি গাছের ছালে লাগানো হলে গলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকত। তাই কয়েকজন আর্টিস্ট অপেক্ষাকৃত পাতলা ও ফিকে রঙের ব্যবহার করত। এই পেইন্টিংটা এরকমই একজন আর্টিস্টের শিল্পকর্ম। সবাই এমন হাঁ করে নীলের কথাগুলো শুনতে লাগলো যে কোনো সময় মুখের মধ্যে মাছি ঢুকে যেতে পারে। নীল নিজের মতো বলে চলল, পুরনো যুগের আর্টিস্টরা খুব কষ্ট করে গাছের ছালের উপর কাজ করত। আপনি তো জানেনই গাছের ছালও অনেক ধরনের হয়। সঠিক ছাল বেছে নেওয়া খুব কঠিন কাজ। তার উপর হালকা রং দিয়ে আঁকা তো আরও কঠিন। এসব বলতে বলতে ছবিটার একদম নিচের দিকে ইশারা করল নীল। এই পেইন্টিংটা বিখ্যাত শিল্পী আদিত্যনাথ বানিয়েছেন। আপনি তো ওনার সিগনেচার চিনবেনই। এখানেও আপনি ওনার সেই সাইন দেখতে পাবেন। ওনার এই সাইন কপি করা কারো পক্ষেই সম্ভব নয়, এটা তো ভালো মতোই জানেন। নীল যেভাবে ব্যাখ্যা করছিল তাতে বোঝা যাচ্ছিল যে ওর এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। প্রথমে তো যোগেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। নীলের কথা শোনার পর আদিত্যনাথের সিগনেচারটা মন দিয়ে দেখতে লাগলেন। উনি জানতেন যে এটা কেউ কপি করতে পারে না। সিগনেচারের ঘোর প্যাচগুলো দেখতে দেখতেই মুখের হাসি ফুটে উঠল যোগেশবাবুর। তারপরই জোরে চিৎকার করে বলে উঠলেন, কেউ তাড়াতাড়ি যাও আর এই জেন্টলম্যানকে টাকা দিয়ে দাও। এই পেইন্টিংটা আসল? সত্যি কথা, এই পেইন্টিংটা সত্যিই কি লুপ্তপ্রায় বালিশা ঘরানায় তৈরি করা হয়েছে? ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রত্যক্ষ করে ওখানে উপস্থিত সকলে নিজেদের মতো করে আলোচনা শুরু করে দিয়েছিল। যারা নীলকে ছোট করেছিল এখন তাদের মুখই ছোট হয়ে গেল, পাল্টে গেল ওদের মুখের রং। এমনকি পল্লবীও হতবাক হয়ে দেখছিল। নীলকে ও খুবই বেকার একটা মানুষ ভাবত, কিন্তু নীলের এই গুণ সে জানত না। নিজের মাথায় চাটি মেরে মনে মনে ভাবল, আমিই মাথা মোটা। শুধু হিরে নয়, নীলের তো লেজেন্ডারি পেইন্টিং সম্পর্কেও খুব ভালো নলেজ রয়েছে। শালিনীও বুঝতে পারছিল না হঠাৎ করে ওর বাবার হলোটা কি। এতক্ষণ তো বলছিল ছবিটা নকল, এখন আবার বলছে আসল। যোগেশের কাছে গিয়ে প্রশ্ন করল, বাবা, আর ইউ সিরিয়াস? আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও আর এই ব্যক্তির ব্যাংকে পুরো টাকা ট্রান্সফার করে দাও। আমি চাই না যে উনি এই ছবিটা বিক্রি করার সিদ্ধান্ত বদলে ফেলুন। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে গেলেন যোগেশবাবু। আনন্দে যেন ছোট বাচ্চাদের মতো লাফালাফি শুরু করলেন উনি। এবার বিশ্বাস হলো তো যে এই পেইন্টিংটা আসল? এবার চলো তো, তাড়াতাড়ি আমার ব্যাংকে পুরো টাকা ট্রান্সফার করো। আমার আরও অনেক কাজ আছে। তোমাদের সঙ্গে দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করতে পারবো না আমি। এতক্ষণে নিজের সত্যতা প্রমাণ হওয়ায় বেশ জোর দিয়ে তাড়া দিতে শুরু করলো সেই ভদ্রলোক। কিন্তু এই ব্যক্তির তাড়া দেখে সন্দেহ হলো নীলের। ও বুঝতে পারছিল না এত দামি একটা পেইন্টিং বিক্রি করতে এসে এত তাড়া কেন দিচ্ছে সে। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস নিল নীল। যদিও ও আগেই বুঝতে পেরেছিল যে এই ব্যক্তির পেইন্টিং সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এত বছরের একটা পুরনো আদিত্যনাথের পেইন্টিংয়ের দাম প্রায় কয়েক কোটি টাকার কাছাকাছি হবে, কিন্তু এই ব্যক্তি 2 কোটিতেই সেটা বিক্রি করতে চাইছে। এই বিষয়টা কোনোভাবেই হজম হচ্ছিল না নীলের। নীল আদিত্যনাথের সিগনেচারটা দেখে সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিল। খুঁটিয়ে খুঁটিয়ে সিগনেচারটা দেখছিল সে, কোনো কারণে যেন কিছু ভুল না হয়ে যায়। এই পেইন্টিংটা থেকে আলাদা আলাদা ঘাস পাতার গন্ধ পেল নীল, আর এই কারণেই নীল আরও নিশ্চিত হলো যে এই পেইন্টিংটা আসল। কিন্তু একটা কিছু দেখে ভীষণ খটকা লাগলো নীলের। মনে মনে ভাবল, এই বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তাই শান্ত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিল নীল। ওদিকে যোগেশ ওই পেইন্টিংটা নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকলেন। এটা আসল পেইন্টিং তা বোঝার পর থেকে ওনার খুশির কোনো ঠিকানাই রইল না।
ওখানে উপস্থিত অন্যান্য দোকানের মালিকরা নিজেদের ফোন বের করে ইতিমধ্যেই বালিশার বিষয়ে পড়তে শুরু করে দিল। ওরা বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ পেন্টিং নয়। এত দামি একটা চিত্র এত কম দামে পেয়ে গেল বাবা মেয়েতে, এটা ভাবতেই হিংসায় জ্বলে পুড়ে গেল বাকি দোকানের মালিকরা। টাকা পাওয়ার পরই ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল। এরই মধ্যে একটি খাম হাতে হলঘরে এলো যোগেশ। নীল, আমি ভাবতে পারিনি যে তুমি এতটা ট্যালেন্টেড। তোমার প্রতি আজ আমি খুবই গ্রেটফুল। এর জন্য আমি তোমাকে উপহার দিতে চাই। এখানে বেশি কিছুই নেই, তুমি এই উপহার ফেরাবে না, কথা দাও। তুমি না থাকলে আজ এত ভালো একটা ডিল হাতছাড়া হয়ে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যোগেশ স্যার। মিত্র পরিবারের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। হাসতে হাসতে বলল নীল। যোগেশের উপহার ফেরাতে চায় না নীল, কারণ ও জানতো এই পেন্টিংটার আসল দাম কত। মিত্র পরিবারের হাতে আজ জ্যাকপট লেগে গেছে। তার মধ্যে থেকে যদি কিছু ও পেয়ে যায় তাহলেও কিছু যায় আসবে না। মিত্র পরিবারের আজ প্রচুর লাভ হয়েছে। আর সবথেকে বড় বিষয় হলো হাতের লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলতে নেই। তাই যা ঘরে আসছে তাই নিয়ে নিতে চাইছিল নীল। তুমি একদম সঠিক মানুষকে চাকরি দিয়েছ। শালিনীকে কথাগুলো বলতে বলতে বারবার নীলের দিকে তাকাচ্ছিলেন যোগেশ। তুমি এখন খুবই ইয়াং, কিন্তু তোমার জ্ঞানের তো কোনো তুলনা নেই। আজকে আমি তোমাকে ট্রিট দিতে চাই। চলো আমরা ড্রিঙ্কস দিয়ে শুরুটা করি, কি বলো? নীলের কাঁধে হাত রেখে যোগেশ কথাটা বললেন। বালিশার পেন্টিংটা কেনার পর থেকে যোগেশের আনন্দের কোনো কুল কিনারা রইল না। এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নীলকে দেখে যোগেশের ছোটবেলার কথা মনে পড়ে গেল। নীলের মতোই ওনার মধ্যেও ছিল আত্মবিশ্বাস, সব কিছু জয় করে নেওয়ার অদম্য ইচ্ছে। আর সেই ইচ্ছের জোরেই যোগেশ এতদূর পর্যন্ত এগিয়েছেন। নীলের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে চোখ ছলছল করতে লাগলো ওনার। তাই নীলের সাথে বেশ ভালো করে ভাব জমাতে চাইছিলেন উনি। আমি মনে হয় আজ আপনার অনুরোধ রাখতে পারবো না। আসলে আমার আজকে কিছু কাজ রয়েছে, তাই আজ রাতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। কিন্তু পরের বার একদম পাক্কা। আর তখন ট্রিটটাও আমিই দেব, কেমন? নীল এখন শুধুমাত্র ওই লোকটার কথা ভাবতে লাগলো যে পেন্টিংটা বিক্রি করতে এসেছিল। কেউ প্রায় 50 কোটির পেন্টিং কেন 2 কোটিতে বিক্রি করবে, এসবই ভাবতে লাগলো নীল। আমি মানলাম ওই ব্যক্তি হয়তো পেন্টিং সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু তা হলেও এর পিছনে রহস্যটা কি জানতেই হবে আমাকে। কোনো ব্যাপার না, কারো কাজ থাকলে আমি তাকে কখনো আটকাই না। কিন্তু আমি তোমার ট্রিটের জন্য অপেক্ষা করব, কিন্তু ভুলে যেও না যেন। নীলের পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন যোগেশ। এরপরই হাসি মুখে নীল অ্যান্টিক এম্পোরিয়াম থেকে বাইরে বেরিয়ে পড়ল। স্টোরের বাইরে বের হতেই ওই ব্যক্তিকে দেখল নীল। ও কারো সঙ্গে ফোনে কথা বলছিল। নীল মনে মনে ভাবল হয়তো নিজেদের লোককে পেন্টিং বিক্রি হয়ে যাওয়ার খবর দিচ্ছে। কিন্তু কোথাও যেন একটা খটকা লেগেই থাকলো নীলের। এই লোকটাকে দেখে আমার ঠিক সুবিধের লাগছে না। এত দামি পেন্টিং নিয়ে ও এই স্টোরেই কেন এলো? অন্য তো অনেক স্টোর ছিল। পেন্টিংয়ে লেগে থাকা মাটি, তার গন্ধ, এসবের কারণ কি? এমন সময় নীলের ফোনটা আবারও বেজে উঠল। নীল দেখল আবার আদ্রিতা ফোন করেছে। তখন ফোনটা তুলতে পারেনি, তাই আবারও করেছে সে। মনে হচ্ছে আজ আমার বউ আমার থেকে দূরে থাকতেই পারছে না। ফোনটা তুলেই আদ্রিতাকে বলল নীল, কোথায় ছিলে তুমি? আমার ফোন তুলছিলে না কেন? নীলের মিষ্টি মিষ্টি কথা কানেই তুলল না আদ্রিতা। তুমিই তো বলেছিলে আমাদের ডিভোর্স আমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, তাই আমি ভালো করে পারফর্ম করতে চাই। কেন তুমি সেটা চাও না? আদ্রিতাকে রাগিয়ে দেওয়ার জন্য বলল নীল। ফোনটা পকেটে পুরে এখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তড়িঘড়ি নীলও আদ্রিতার ফোনটা রেখে ওর পিছু নিল। লোকটা একটা হলুদ ট্যাক্সিতে উঠে যেতেই নীলও একটা হলুদ ট্যাক্সিতে চড়ে ওকে ফলো করতে লাগলো। কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে নজর রেখেও ওর গতিবিধি কিছুই বুঝে উঠতে পারল না নীল। অবশেষে লোকটা একটা গোডাউনে এসে পৌঁছালো। নীলও ওর পেছন পেছন ঢুকলো গোডাউনে। সেখানে ঢুকেই বেশ অদ্ভুত লাগলো নীলের। একটু আড়াল থেকে নীল দেখলো যে ওই লোকটির সামনে কয়েকজন এসে দাঁড়িয়েছে। আরে রাজু, তুই এত তাড়াতাড়ি চলে এলি? মাইকা লাল, ছবিটা বিক্রি করে এসেছিস তো নাকি? লোকগুলোর মাঝখান থেকে বেশ হোমরা চোমরা এক ব্যক্তি প্রশ্নটা জিজ্ঞেস করলো সেই ছবি বিক্রেতাকে। এই জাম্বুবান লোকটাই রাজুর বস। উত্তরে সেই রাজু বলল, আরে আর বলো না বস, আমার অনেক সময় নষ্ট করে দিয়েছে ওরা। প্রচণ্ড বিরক্ত হয়ে রাজু নিজের পকেট থেকে একটা ট্রানজ্যাকশনের কাগজ বের করলো। তারপর বেশ গদগদ হয়ে বলল, তবে ফাইনালি ওই মালটা আমি 2 কোটি টাকায় বিক্রি করতে পেরেছি। আমরা এভাবে আরো অনেক টাকা কামাতে পারবো বস। কোটিপতি হয়ে যাব, কোটিপতি। আরে মাইকা লাল ভাই, কি বলছিস? হ্যাঁ,
ওই পেন্টিংটার এত টাকা দাম! রাজুর কথা শুনে অবাক হয়ে গেল তার বস। ওই পেন্টিংটার আসল দাম কত সেটা তো আমি জানি না বস, তবে ওটা বিক্রি করে আমাদের কাছে এখন অনেক টাকা চলে এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বস, আপনার কি মনে হয় আমাদের আবার ওই পাহাড়ে যাওয়া উচিত? ওখানে কি আরো এরকম পেন্টিংস থাকতে পারে? আমি কিন্তু যেতে রাজি আছি। এরকম ভ্যালুয়েবল ট্রেজার্স আবার পেলে আমাদের তো কপালই খুলে যাবে। ভেবেই আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। আনন্দে প্রায় লাফিয়ে উঠল রাজু। একটা অট্টহাসি ছুড়ে দিয়ে রাজুর বস বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মাইকা লাল। গত রাতে আমরা একটু মাটি খুঁড়েই ওই পেন্টিংটা পেয়েছিলাম। আমার মনে হয় মাটির আরো গভীরে অনেক কিছু লুকিয়ে রয়েছে। খুঁজলে আমরা আরো যে কত কি পাবো তা ভেবেই ভালো লাগছে। এরকম একটা সাধারণ পেন্টিংয়ে আমরা 2 কোটি টাকায় বিক্রি করলাম, আর না জানি কত মূল্যবান জিনিস মাটির নিচে পড়ে রয়েছে, সেগুলো বিক্রি করতে পারলেই ব্যাস। হোয়াট? এটা আমি কি শুনছি? এই ছবিটা এরা কালকেই মাটির নিচ থেকে খুঁড়ে পেয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এরা চোর নয় তো? অন্ধকারে লুকিয়ে ওদের কথা শোনার পর এসব ভাবছিল নীল। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল সে। আর তখনই হঠাৎ করে নীল কিছু একটা হোঁচট খেল। কিসের আওয়াজ হলো বলতো? দেখ তো একবার। রাজুর বস সেই আওয়াজটা শুনতে পেয়ে নিজের শাগরেদদের এদিক ওদিক দেখতে বলল। বস, ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে নাকি? এদিক ওদিক তাকালো চেলাচামুন্ডাগুলো। যদি মনে হয় তাহলে একবার ভালো করে দেখে নে না। যেই থাকুক না কেন, সে যেন এখান থেকে বেরোতে না পারে। খুব ভালো করে তার যত্নার্থী করবি মাইকা লাল। মুচকি হাসতে হাসতে বলল রাজুর বস। ওফ গড, ওরা কি আমাকে দেখে নিল? ভয় পেয়ে গেল নীল। কিন্তু ও নিজের জন্য ভয় পাচ্ছিল না, ও ভয় পাচ্ছিল আদ্রিতার জন্য। নীল জানতো ওর জীবনের সঙ্গে এখন আদ্রিতার জীবনও জড়িয়ে আছে। যদি নীলের কিছু হয়ে যায় তাহলে আদ্রিতার কি হবে? ও নিজের জীবনের পরোয়া করে না, কিন্তু আদ্রিতার জন্য কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইল না নীল। তাই গুন্ডাগুলো ওর কাছে আসার আগেই নীল পালানোর পরিকল্পনা করতে লাগলো। যেই না নিজের পা বাড়ালো সে, অমনি ওর কানে একটা ভীষণ চেনা আওয়াজ এলো। তোমাদের দেখছি খুব সাহস। তোমরা মাটি খুঁড়ে মূল্যবান জিনিসপত্র লুট করলে আর সেটা বিক্রিও করে দিলে। তোমাদের তো কোনো জবাবই নেই। দেশের আইন কানুনের প্রতি কি তোমাদের একটুও ভয় ডর নেই? এসবের শাস্তি কি হতে পারে তোমরা জানো? এই আওয়াজটা কোথায় যেন শুনেছিল নীল। এটা কে হতে পারে? নীলের মাথায় এসব প্রশ্ন চলছিল। তখনই প্রায় 10 মিটার দূরে রাখা একটা কন্টেইনার থেকে এক মহিলা বাইরে বেরিয়ে এলো। এ কি? এ তো অফিসার অবন্তিকা। ও কি এই চোরাই কারবারের কোনো খবর পেয়েছিল? কিছুই বুঝে উঠতে পারল না নীল। তবে এখনো অবধি না অবন্তিকা নীলকে দেখতে পেয়েছে, আর না রাজুর সাঙ্গপাঙ্গ। আবার এ কোথা থেকে এলো মাইকা লাল? এর সাহস তো মন্দ নয়। শুনুন অফিসার, আমরা কোনো বাধা মানি না। ওসব আইন কানুন আমরা নিজের পকেটে রেখে ঘুরি, বুঝলেন? অবন্তিকাকে ব্যঙ্গ করে বলল রাজুর বস। আরে ভাই, একবার তাকিয়ে দেখ। এ পুলিশ না হয়ে কোনো সিনেমার হিরোইন হতে পারতো। আহা, কি দেখতে, একদম খাসা। আমার মুখে জল চলে আসছে। অবন্তিকাকে দেখে এসব নোংরা কথা বলতে থাকলো রাজু ও তার সঙ্গী সাথী। ওদের মুখ থেকে এসব কথা শুনে খুব বিরক্ত হলো অবন্তিকা। আসলে অবন্তিকাও এই চোরের দলকে অনেকদিন ধরেই খুঁজছিল, কিন্তু এদের বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ জোগাড় করতে পারছিল না সে। গতকাল অবন্তিকা একটা টিপ পেয়েছিল। ও জানতো পাহাড়ে ওরা চুরি করতে যাচ্ছে, তাই সেও ওদের পেছন পেছন পাহাড়ে পৌঁছে গিয়েছিল। দুষ্কৃতীরা কোথা থেকে কি চুরি করছে সবকিছু নিজের চোখে দেখতে চাইছিল অবন্তিকা। কাল রাতে এই চোরের দলটা পাহাড়ে খোঁড়াখুঁড়ি করে ওই ছবিটা চুরি করেছে। অবন্তিকা সবটাই দেখেছে, কিন্তু কিছুই করতে পারেনি, কারণ ওর কাছে লোকবল ছিল না। পাহাড়ে নেটওয়ার্ক না থাকায় অবন্তিকা অন্যান্য পুলিশ অফিসারদের খবর দিতে পারেনি। তাই কিছু না বুঝতে পেরে চোরদের গাড়িতে রাখা একটা কন্টেইনারে নিজেকে লুকিয়ে এখান অব্দি এসেছে। অবন্তিকা বেশ ভালো মতোই ছক কষেছিল ওদের ধরার, এবং বলাই বাহুল্য সে তার প্ল্যানিংয়ে সফল হয়েছে। বাঁচতে চাইলে এক্ষুনি সারেন্ডার করো, এছাড়া তোমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার কথা শোনো আর চুপচাপ পুলিশ স্টেশনে চলো। তোমরা যে অপরাধ করেছো তার সম্পূর্ণ ফুটেজ আমার কাছে রেকর্ড করা আছে। আমি যা বলছি সেটা শোনো, না হলে কিন্তু তোমাদের কপালে শনি আছে।
আমার সাথে কোঅপারেট করলে তোমাদের শাস্তি একটু কম করার আবেদন করব আমি। চোরদের দিকে তাকিয়ে বলল অবন্তিকা। কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা আপনার সঙ্গে কোথাও যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, এখানে আপনি নিজের ইচ্ছে এসেছেন, কিন্তু নিজের ইচ্ছেতে যেতে পারবেন না। আপনাকে আমরা কোথাও যেতে দেব না, কি বুঝলেন? অনেকদিন ধরেই আমি আর আমার ছেলেরা খুব বোর হচ্ছি। চুরি করে করে দেখুন কেমন ক্লান্ত হয়ে গেছি। মায়া হয় না বলুন? আসুন, আমাদের একটু এন্টারটেন করুন দেখি, একটু মজা নিতে চাই মাইকাল লাল। অবন্তিকার পা থেকে মাথা অবধি চোখ ঘোরাচ্ছিল রাজুর বস। বস একদম ঠিক কথা বলছে। এরকম কাঞ্চা পুলিশ অফিসার তো আমি বাপের জন্মে দেখিনি। আমি তো নিজেকে সামলাতেই পারছি না। ওরে আমাকে কেউ ধর রে। রাজু তার সঙ্গী সাথীদের নিয়ে মজা করতে শুরু করলো। রাজুর বস একটা শয়তানি হাসি মুখে টেনে বলল, হেব্বি দুষ্টু হয়েছে রাজুটা। আমাদের তো দেখছি আজ লটারি লেগে গেল। প্রথমে ওই ছবি বিক্রি করে 2 কোটি পেলাম, তার উপর এরকম একটা ডবকা মেয়ে মানুষ। উফ রাজু, মাইকাল লাল, নিজেকে সামলা রে। শাট আপ, অনেক হয়েছে। সহ্যের একটা সীমা আছে। তোমরা আমার কথা না শুনলে আমাকে কিন্তু ফোর্স ডাকতে হবে। তোমরা আমাকে ভেবেছোটা কি? হ্যাঁ, আমি মুচিপাড়া থানার ইনচার্জ। 1 মিনিটের মধ্যে তোমাদের এমন ব্যান্ড বাজাবো যে কেঁদেও কুল পাবে না। আমাকে চেনো না তোমরা। রাগের মাথায় বলতে বলতে কেঁপে উঠল অবন্তিকা। সে তুমি যাই হও না কেন সুন্দরী, আমি তোমার হাতে নিজের ব্যান্ড বাজাতে রাজি। লোলুপ দৃষ্টিতে অবন্তিকাকে দেখে রাজুর বস জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎই অবন্তিকা দেখলো এই বসের দলবল এদিক ওদিক থেকে ওর দিকে এগিয়ে আসছে। ডোন্ট মুভ, আমার কাছে আসার চেষ্টা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল অবন্তিকা। আরে মামনি, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তোমাকে বেশি কষ্ট দেব না, তুমিও মজা পাবে। একবার এসো সোনা। রাজুর বস এখন আরো নোংরা ভাবে ইঙ্গিত করলো, আমার কাছে আসবে না একদম। চিৎকার করে বলতে বলতে নিজের কোমরে হাত দিল অফিসার অবন্তিকা। এ কি, আমার বন্দুকটা কোথায় গেল? তখনই ওর মাথায় এলো এই মিশনটা সাকসেসফুল করার জন্য সিভিল ড্রেস পরে অভিযান চালিয়েছিল সে। তাই ও ভুল করে পুলিশের উর্দিটা বাড়িতে রেখেই চলে এসেছে। নিজের উপর এতটা রাগ অবন্তিকার এর আগে কখনো হয়নি। এরকম সিচুয়েশনে বন্দুকটাই ওর কাছে শেষ ভরসা ছিল। এখন আমি কি করব? এদের হাত থেকে বাঁচার উপায় কি? মনে মনে ভাবতে লাগলো অবন্তিকা। ইতিমধ্যেই ওই গুন্ডাগুলো অবন্তিকাকে চারদিক থেকে ঘিরে ধরল। পালানোর তো আর কোনো পথই খোলা রইল না অবন্তিকার কাছে। কিন্তু এসব দেখে রাগে ফুঁসতে থাকলো নীল। কোনো মহিলাকে নোংরা নজরে দেখার জন্য রাজু আর ওর বসের মুখ ভেঙে দিতে ইচ্ছা করছিল ওর। কোনো মহিলাকে এই অবস্থায় একা রেখে নীল কোনোভাবেই পালাতে পারবে না। অবস্থা শোচনীয় বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে। এমন সময় জোরে একটা আওয়াজ শুনতে পেল নীল। সে দেখল অবন্তিকা তো ওই গুন্ডাগুলোকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মনে মনে বেশ গর্ববোধ করল নীল। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে একা হ্যান্ডেল করছে সে। ওর তো কোনো তুলনাই হয় না। শারীরিকভাবে ও খুব শক্তিশালী। এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে গুন্ডাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 5-6 জনকে মাটিতে শুইয়ে দিয়েছে সে। এই গুন্ডাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে হাসপাতালে যাওয়া ছাড়া আর গতি নেই। এসব দেখে রাজুর বস অবাক হয়ে গেল। আরে সাবাস, তুমি তো দেখছি মারপিটও করতে পারো, তোমার তো জবাব নেই মাইকা লাল। অবাক হয়ে বলল রাজুর বস। কি ভেবেছিলি তোদের এসব নোংরামো দেখে আমি ভয় পেয়ে যাব? এবার চুপচাপ নিজের হাত মাথার পিছনে রেখে মাটিতে বসে পড়, আমাকে যেন দ্বিতীয়বার এটা বলতে না হয়। গর্জে উঠল অবন্তিকা। এদিকে বসের সঙ্গে অবন্তিকার কথোপকথনের সুযোগ নিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালো রাজু। মার খেয়ে এতক্ষণ মাটিতেই পড়েছিল সে। অবন্তিকার নজর এড়িয়ে ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তখনও বসের দিকে নজর অবন্তিকার। হঠাৎই পকেট থেকে ছুরি বের করে ওর গলার কাছে ধরল রাজু। আর আমরা যদি তোর কথা মতো কাজ না করি তাহলে এখন তুই কি করবি? হ্যাঁ, তোর জীবন তো এখন আমার হাতের মুঠোয়। সাহস থাকলে বেয়াদবি করে দেখা, এক মুহূর্তে ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে বলল রাজু।
এই একটা সুযোগের অপেক্ষাই তো করছিল এই গুন্ডারা। সবকিছু অবন্তিকা যেমনটা ভেবেছিল সেভাবেই চলছিল। আচমকা এই ঘটনায় সেও থতমত খেয়ে গেল। কিছুতেই রাজুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। কিছুটা সময় হাতে পেয়ে মাটি থেকে উঠে পড়ল রাজুর বস এবং ওর দলবল। ওদের মনে জ্বলছিল প্রতিশোধের আগুন, কিন্তু এবার আর কোনো রিস্ক নিল না ওরা। একটা দড়ি দিয়ে অবন্তিকাকে বেঁধে দিল, যাতে ও নড়তে চড়তে না পারে, আর ওদের কাজটা আরো সহজ হয়ে যায়। তখন কি বলছিলে সুন্দরী? তুমি মচিপাড়া থানার ইনচার্জ, এখন তুমি শুধু আমার মনের ইনচার্জ মাইকা লাল। ফের একবার রাজুর বসের নোংরা নজর অবন্তিকার উপর পড়ল। গোডাউন থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান আগেই বদলে ফেলেছিল নীল। এসব দেখার পর তো ও আরোই অবন্তিকাকে একা ছেড়ে যেতে পারবে না। অপরদিকে নিজের ব্যাপারে এত নোংরা নোংরা কথা শুনে অফিসার অবন্তিকার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। যতই বড় মাপের অফিসার হোক না কেন, আদতে তো অবন্তিকাও একটা মেয়ে। নিজের ব্যাপারে এমন নোংরা কথা শুনতে কোন মেয়ের ভালো লাগে? তাই নিজেকে নিয়ে চিন্তা হচ্ছিল ওর। এই গুন্ডাগুলো ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করবে না তো? ভয়ে ওর ভেতর অবধি কেঁপে উঠল। কিন্তু সেই ভয়ে এই গুন্ডাগুলোকে দেখাতে চাইল না সে। এত খুশি হওয়ার কিছু নেই, আজ নয়তো কাল, কিন্তু তোদের আমি গ্রেপ্তার করবই। এত সহজে ছাড়া পাবি না তোরা। হুমকি দিয়ে কথাগুলো বলল অবন্তিকা। কালকের কথা কাল ভাববো সোনামণি, এখন চলো আমরা একটু খেলা করি। মাইকেল লাল, গুলুগুলু করি এসো। এই বলে রাজুর বস অবন্তিকার দিকে এগিয়ে আসতে থাকলো। অবন্তিকার কাছে এসে ওর দিকে হাত বাড়ালো। তোমরা সত্যিই ভীষণ বোকা। একটা গম্ভীর আওয়াজ শুনতে পেয়ে সবাই দরজার দিকে তাকালো, আর তক্ষুনি একটা উড়ন্ত কাঠের টুকরো রাজুর হাতের উপর এসে পড়ল। মাইকেল লাল! ব্যথায় কাতরে উঠল বস। সবাই হাঁ করে দেখল একটি কন্টেনারের পিছন থেকে জামা কাপড়ের উপর থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে একদম হিরোর মতো বেরিয়ে এলো নীল। তারপর গুন্ডাদের সামনে এসে দাঁড়িয়ে বেশ স্টাইল করে সে বলল, আচ্ছা মানলাম যে তোমরা জীবনকে বাজি রেখে পাহাড়ে পাহাড়ে গিয়ে চুরিচামারি করছো, তারপর ওটা বিক্রিও করে দিচ্ছ, টাকা কামাচ্ছ। তোমাদের কাজের সত্যিই জবাব নেই গুরু, কিন্তু এরকম ছিচকে চোর হয়ে একজন অফিসারের সঙ্গে এতটা নোংরামো করতে ভয় করছে না তোমাদের? চোরের 7 দিন হলে পুলিশের 1 দিন। যেদিন হাজতে পুরবে না, মেরে ছাল তুলে নেবে কাকা। নীল তুমি? নীলকে দেখে স্বস্তি পেল অবন্তিকা। ওর ভয় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। ব্যাকুল হয়ে সে বলল, নীল তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ইনফর্ম করো। অবন্তিকাকে হাত দেখিয়ে আশ্বস্ত করল নীল। ইশারা করে বলে দিল যে ও বাকিটা সামলে নেবে, চিন্তা করার কিছু নেই। মাইকেল লাল, এই বেটা লুকিয়েছিল আর তোরা কেউ দেখতে পাসনি? এই রাজু, তুই একে চিনিস নাকি? বিভৎস রেগে গিয়ে চিৎকার করলো রাজুর বস। বস, আজ যে দোকানে ওই ছবিটা বিক্রি করতে গিয়েছিলাম, এই লোকটা ওই দোকানের অ্যান্টিক অ্যাপ্রেজার। ও বলতেই ছবিটা কিনলো ওই দোকান মালিক। বসকে আশ্বস্ত করলো রাজু। অ্যান্টিক অ্যাপ্রেজার? সবাই নিজেদের মুখ চাওয়াচাই করলো, মানে বুঝতে পারল না। কিন্তু অবন্তিকা বুঝতে পেরে বেশ অবাক হয়ে গেল। নীল সেন পরিবারের জামাই, এর বাইরে নীলের সম্পর্কে আর কোনো কিছুই জানতো না ও। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাই চিৎকার করে অবন্তিকা বলল, নীল এখান থেকে পালাও তুমি, পুলিশকে ডেকে নিয়ে এসো প্লিজ। আমার কথা শোনো, আমরা এখানে সেফ নই, এরা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস। চিৎকার করে মিনতি করল অবন্তিকা। চুপ, একদম চুপ মাইকেল লাল। এই বলে রাজুর বস অবন্তিকাকে একটা থাপ্পড় মারল, আর মুহূর্তের মধ্যেই নিজের পকেট থেকে একটা সবুজ রঙের পিল বের করে ওর মুখে পুরে দিল। হিসিয়ে সে বলল, আগে এই ছোকরার পাট চুকিয়ে নি, তারপর তোমার সঙ্গে এসে খেলবো সোনা। এটা তুমি আমাকে কি খাওয়ালে? এবার অবন্তিকা খুব ভয় পেয়ে গেল। মুখে কি ঢুকিয়ে দিল ওরা, কিছুই বুঝে উঠতে পারছিল না সে। আরে ম্যাডাম, তুমি চিন্তা করো না, বিষ দিইনি। এটা খেয়ে তোমার মাসেল টিস্যু সফট হয়ে যাবে, একদম তুলতুলে। বিকটভাবে হাসতে লাগলো রাজুর বস। আমাকে ফলো করতে করতে গোডাউন অবধি চলে এসেছো। আমি ছবিটা বিক্রি করেছি, সেটার বদলে তুমি আমাকে টাকা দিয়েছো। বাস, আমাদের কথা শেষ, এবার আসতে পারো। রাজু বেশ ধমকে দিয়ে জিজ্ঞেস করলো নীলকে, আরে ভয় পেও না, তুমি তো বাচ্চা ছেলেদের মতো করছো। এই পরিস্থিতিতেও একেবারে কুল ছিল নীল। ক্যাজুয়ালি উত্তর দিল, তোমার মনে আছে তো, ওখানে কেউই তোমার ছবিটার দাম দিতে চায়নি, একমাত্র আমি এই ডিলটা করিয়েছি। এর জন্য আমার একটা থ্যাংক ইউ পাওনা রয়েছে। থ্যাংক ইউ? কিসের জন্য?
ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল রাজু। আমি যদি ওখানে না থাকতাম তাহলে তুমি ওই নকল পেন্টিংটা বিক্রি করতে পারতে? নিজের মাথা নাড়িয়ে মুচকি হেসে জিজ্ঞেস করল নীল। কি, ওই পেন্টিংটা নকল? রাজুর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। নীলের কথায় গুন্ডাদের দল পুরো অবাক হয়ে গেল। একটা নকল পেন্টিং চুরি করার জন্য কত কিছু সহ্য করতে হয়েছে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল রাজু। এসব ভাবার সময় চোখের পলক ফেলতে না ফেলতে রাজু দেখল ওদের 6-7 জন সাথীকে নীল মেরে মাটিতে ফেলে দিল। এসব দেখে সে হঠাৎ চিৎকার করে উঠে বলল, এ কি হচ্ছেটা কি? তুমি কে? আমি? তুমি তো জানোই আমি কে। আমি তো মিত্র এম্পোরিয়ামের অ্যান্টিক অ্যাপ্রেজার। এ কথা বলতে বলতেই নীল রাজুর মুখে একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল রাজু। তবে এসব ঘটতে দেখে রাজুর বস বেশ ভয় পেয়ে গেল। ও পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু এখন নীলের হাত থেকে পালানোর আর কোনো রাস্তা খোলা ছিল না। তাই সুযোগ বুঝে রাজুর বসকেও মেরে মাটিতে ফেলে দিল নীল। এখন আর নীলের সামনে কোনো বাধা রইল না। ও খুব সহজেই অফিসার অবন্তিকাকে বাঁচিয়ে নিতে পারল। তখনই হঠাৎ নীলের ওই সবুজ পিলটার কথা মনে পড়ে গেল। আরে, ওটা তো প্রস্তরজিৎ পিল নয়। আমি বুঝতেও পারছি না ওটা খেয়ে অফিসার অবন্তিকার শরীরের কোনো ক্ষতি হবে কিনা। মনে মনে ভাবতে লাগলো নীল। এদিকে নীলের ফাইটিং স্পিরিট দেখে অফিসার অবন্তিকা হতবাক হয়ে গেল। অবন্তিকা ম্যাডাম, কেমন লাগছে আপনার? আচ্ছা, আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? অফিসার অবন্তিকার কাছে গিয়ে ওর পায়ের সামনে বসে ধীরে ধীরে প্রশ্ন করল নীল। নীলের কথার কোনো উত্তরই দিল না অবন্তিকা, শুধু কষ্ট করে মাথাটা নাড়ালো। অবন্তিকার শরীরে কি কোনো সমস্যা হচ্ছিল? বুঝতে পারছিল না নীল। সে ঝুঁকে গিয়ে অবন্তিকার বাঁধন খুলে দিল। একদিকে অবন্তিকার সিচুয়েশন এবং অন্যদিকে এইসব চোর। নীল বুঝতে পারছিল না যে এরকম অ্যান্টিক জিনিসপত্রের খোঁজ এইসব চোরদের কাছে কিভাবে এলো। এদিকে নীলের মার খেয়ে তখনও মাটি থেকে রাজুর দলবল কেউ উঠতে পারেনি, তাই চটপট ওদের তল্লাশি নিতে লাগলো নীল। রাজুর বসের পকেট থেকে নীল পেল দুটো বড় বড় ম্যাপ। এগুলো দেখেই নীল বুঝতে পারল যে এই ম্যাপেই অ্যান্টিক ট্রেজারের খোঁজ রয়েছে, যা দেখেই এই চোরেরা চুরি করতে বেরোয়। ওই ম্যাপ দুটো নিজের পকেটে পুরে আবারও তল্লাশি শুরু করলো নীল। খুঁজতে খুঁজতে বসের পকেট থেকে একটা ছোট সাদা বোতল বের করলো, যার মধ্যে অনেকগুলি পিল রয়েছে। এটা ওই সবুজ পিলের অ্যান্টিডোট হতে পারে। অবন্তিকার কাছে গিয়ে বোতলটা দেখিয়ে বলল নীল। কিন্তু আমি এই অ্যান্টিডোট কিভাবে খাবো? নীলকে প্রশ্ন করলো অবন্তিকা। নীল কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই অবন্তিকা বলল, একটা সাদা পিল আর একটা কালো পিল। যদিও ওই সবুজ পিলটা বিষাক্ত নয়, কিন্তু ওটা 24 ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে দুর্বল করে দিতে পারে, খুবই দুর্বল। আর অ্যান্টিডোট নিলেও কোনোভাবেই তা 2 ঘন্টার আগে কাজ শুরু করবে না। আমি কি ততক্ষণ নিজের শরীরের এই পরিবর্তন সহ্য করতে পারবো? মুখে চোখে ক্লান্তির ছাপ নিয়ে কথাটা জিজ্ঞেস করলো অবন্তিকা। ওর কথা শুনে হতবাক হয়ে গেল নীল। অবন্তিকা পিলের ব্যাপারে এত কিছু জানে? অবন্তিকা পুলিশ অফিসার নাকি ওষুধ জগতের রানী? মাসল সফট টিস্যু পিল থেকে শুরু করে তার অ্যান্টিডোট সব ব্যাপারেই অবন্তিকার জ্ঞান রয়েছে। চিন্তায় ঠোঁট কামড়ালো নীল। ইস, আমার কাছে কুশলের ওই পিলটা থাকলে আমি ওকে দেখিয়ে নিতে পারতাম, সমস্ত ইনফরমেশন পেয়ে যেতাম। আমার কপালটাই খারাপ, আজকেই আমার কাছে ওই পিলটা নেই, থাকলে কত ভালো হতো। মনে মনে বলতে লাগলো নীল। তোমার কাছে ফোন আছে? নীলকে জিজ্ঞাসা করলো অবন্তিকা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তুমি চিন্তা করো না। নিজের পকেট থেকে ফোন বের করতে করতে বলল নীল। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানালো নীল। কিছুক্ষণ কথা বলার পরই সে অবন্তিকার কাছে ফিরে এলো। ওরা আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। অবন্তিকাকে আশ্বস্ত করে ফোনটা পকেটে রাখতে যাবে, তখনই আদ্রিতার মেসেজ চোখে পড়ল নীলের। কিন্তু এবার আদ্রিতার মেসেজ যেন দেখেও দেখল না নীল। আসলে এখন ও এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিল না। যে কোনোভাবে অবন্তিকাকে সুস্থ করে তুলতে হবে, এটাই এখন নীলের প্রধান লক্ষ্য। নীলের কাছ থেকে আপডেটস পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল অবন্তিকা। তারপর হঠাৎই ওর মনে হলো যে নীল এখানে কেন এসেছে। ও তাই তড়িঘড়ি জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো নীল? অবন্তিকার কথা শুনে নীল মাটিতে পড়ে থাকা রাজুর দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটা আজ মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে একটা পেন্টিং বিক্রি করতে এসেছিল। একটা রেয়ার বালিশা ঘরানার পেন্টিং। 50 কোটি টাকার ওই পেন্টিংটা মাত্র 2 কোটি টাকায় দিয়ে দিল, জানেন? আমার ওকে দেখেই সন্দেহ হচ্ছিল, তাই জন্য ওকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম আপনাকে খবর দেব, কিন্তু তার আগেই আপনার আওয়াজ শুনতে পেলাম। আমরা যতই বলি না কেন, কলকাতা পুলিশ কিন্তু আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে থাকে।
কথাটা শেষ করেই নীল বেশ মিষ্টি হাসল। নীলের কথা শুনে অবন্তিকা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কিছু একটা মনে হতেই ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করল নীলকে, আমাকে সত্যি করে বলো তুমি কে? এটা শোনার পরই নীল ভ্যাবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে আর কিছু বলতে হবে না, শুধু এটা বলো তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছো? অবন্তিকার মুখে এরকম প্রশ্ন আশা করেনি নীল। এই প্রশ্ন শুনে ওর হাসি পেয়ে গেল। কোনো রকমে নিজের হাসি কন্ট্রোল করল সে। আসলে নীলের স্কিল দেখে অবন্তিকা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, নীলের এক একটা মুভস ছিল নজর কাড়া। তাই অবন্তিকা ভেবেছিল যে নীল কোনো ফাইটারের থেকে ট্রেনিং নিয়েছে হয়তো। অবন্তিকার কাছে নীল কোনো হিরোর থেকে কম না। নীল মুচকি হেসে বলল, অবন্তিকা ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভুল হতেই পারি না। আমি কোনো ব্যাপারে 100% শিওর না হলে কথা বলি না নীল। বেশ গম্ভীর হয়ে গেল অবন্তিকা। ওর মনের মধ্যে কৌতূহল জমা হচ্ছিল। কোনো সাধারণ মানুষকে এত ভালোভাবে লড়াই করতে সে আগে কখনো দেখেনি। এদেরকে তো তুমি খুব সহজেই কাবু করে ফেললে। মনেই হচ্ছিল না তোমার কোনো কষ্ট হচ্ছে। এসব কোনো ট্রেন্ড ফাইটার ছাড়া কেউ করতে পারে না। তোমার এক একটা মুভস খুবই প্রফেশনাল ছিল। তুমি কারো থেকে ট্রেনিং না নিয়ে থাকলে একবারে এতগুলো গুন্ডাকে মেরে মাটিতে ফেলে দিতে পারতে না। অবন্তিকার কথা শুনে অবাক হয়ে গেল নীল। আবার একই সাথে কোনো মহিলার কাছ থেকে প্রশংসা পেয়ে ওর বেশ ভালোও লাগলো। আমার মনে হয় আপনি অনেক অ্যাকশন শোজ দেখেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। আপনি বিশ্বাস করুন, এরকম কোনো ব্যাপার না, আপনি ভুল ভাবছেন। নীল যতই নিজেকে প্রমাণ করার জন্য বাক্য ব্যয় করছিল, অবন্তিকা যেন ততই অবিশ্বাস করছিল নীলকে। ওর মাথায় তখন শুধু সেই মারপিটের দৃশ্যটা সিনেমার রেকর্ডের মতো চলে যাচ্ছিল। নীলের ওই রকম দুর্দান্ত মুভস ও কিছুতেই ভুলতে পারছিল না। কেন মিথ্যে বলছো আমায়? আমি সব বুঝতে পারি, গম্ভীর গলায় বলে উঠল অবন্তিকা। তোমার মুভস দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুমি কারো থেকে ট্রেনিং নিয়েছো। আমাকে সত্যি করে বলো। সত্যি বললে আমি আর কোনো প্রশ্ন করব না। আমি শুধু এটা জানতে চাই যে তুমি কোনো মিলিটারি ট্রেনিং নিয়েছো কি, নাকি তুমি কোনো এক্স আর্মি ম্যান? অবন্তিকার পুরো কথা শেষ করার আগেই নীল ওকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম ম্যাডাম, আপনি একটু বেশি ভেবে ফেলছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলায় ক্যারেটে শিখতাম, কিন্তু সেসব তো অনেক দিন আগের কথা। আমি তো ওসব এখন ভুলেও গেছি। এখন তো শুধু নিজের চোখ বন্ধ করে হাত নাড়াই। আমি জানতাম না যে আমার মুভসগুলো এত ভালো বা কোনো প্রফেশনাল টাচ আছে তাতে। আপনি আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন বলুন তো? কথাটা বলেই হাসতে লাগলো নীল। আসলে নীল পরিস্থিতিটাকে একটু লাইট করতে চাইছিল। তবে অফিসার অবন্তিকা নীলের কথায় কিছুতেই ভরসা করতে পারছিল না। ওর মনের মধ্যে সবকিছু জট পাকিয়ে যাচ্ছিল। ওর নজর এতটা ভুল হবে না, এটা কখনোই হতে পারে না। নাকি নীল সত্যি বলছে? তাহলে কি ভুলটা আমার? নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো অবন্তিকা। ভুল মানে? অবন্তিকার কথাগুলো শুনতেই প্রশ্ন করল নীল। তা শুনে তোমার কি হবে? তুমি তো কিছুই জানো না। কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছো। পুলিশের চোখে ধুলো দেওয়া খুব কঠিন নীল। এই কথাটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। নীলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল অবন্তিকা। একদিকে আমি আদ্রিতার ভালোবাসা পাওয়ার ট্রেনিং নিচ্ছি, আর এই ম্যাডাম আমাকে আর্মি ম্যান লোক বানিয়েই ছাড়বে। কুশলের দেওয়া প্রস্তরজিৎ পিল খেয়েই হয়তো এই অবস্থা। ওকে একটা থ্যাংক ইউ জানাতে হবে। মনে মনে ভাবতে লাগলো নীল। কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না। চোখের পলক না ফেলে নীলের দিকে তাকিয়ে রইল অবন্তিকা। সত্যি কথা বলতে তোমার মুভস মিলিটারি বা আর্মি ম্যানের থেকে কোনো অংশে কম নয়। আমি মেনে নিচ্ছি যে তুমি কোনো জায়গা থেকে ট্রেনিং নাওনি, কিন্তু একটা কথা বলো তো, তুমি কি কোনো স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যুক্ত আছো? র এজেন্ট? পরিচয় বদলে এখানে থাকতে হচ্ছে তোমাকে। অফিসার অবন্তিকা কিছুতেই মেনে নিতে পারছিল না যে নীল একজন সাধারণ মানুষ। এবার সত্যিই নীলের ভীষণ হাসি পেয়ে গেল। কোনো মতে নিজের হাসি চেপে সে বলল, আরে না ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে কাজ করি। কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলবো, সিনেমায় যখন কোনো রয়ের এজেন্টকে দেখি না, তখন আমার ভীষণই ভালো লাগে। স্পেশাল টাস্ক ফোর্সে যারা কাজ করে তাদের লাইফস্টাইল আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। আপনি জানেন কিভাবে রয়ের এজেন্ট হওয়া যায়? শাট আপ! তুমি কি ভাবছো আমি মজা করছি? আমি একজন এক্স আর্মি ম্যানের মেয়ে। আমিও আর্মিতে সিলেক্ট হয়েছিলাম, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি আর্মি ছেড়ে পুলিশের চাকরিটা নিয়েছি। আমার জীবনে ডিসিপ্লিনই সব। বলতে বলতে যেন একটু উদাস হয়ে গেল অবন্তিকা। সাবধান! অফিসার অবন্তিকার কথা শুনে অ্যাটেনশনের পজিশনে দাঁড়িয়ে গেল নীল। যা দেখে নিজের হাসি আর ধরে রাখতে পারল না অবন্তিকা। তোমাকে জিজ্ঞাসা করাটা ঠিক না,
কিন্তু তাও একটা কথা আমি জানতে চাই, সেন পরিবার তোমাকে সম্মান করে না কেন? তুমি তো ওই পরিবারের জামাই। আর আমাদের বাঙালিদের মধ্যে জামাইদের একটা আলাদাই সম্মান থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে উল্টোটা কেন? ওই দিন কল্যাণী সেনও বললেন যে ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অবন্তিকার কথাগুলো শুনে নীলের মুখের হাবভাব বদলে যেতে থাকলো। ওকে দেখে কষ্ট হলো অবন্তিকার। তুমি কিছু শেয়ার করতে না চাইলে কোনো ব্যাপার না, ইটস কমপ্লিটলি ওকে। এটা তোমার পার্সোনাল বিষয়, আমার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই নীল। আই এম সরি। এসব প্রশ্ন করে অবন্তিকার খুবই খারাপ লাগলো। নীলের পার্সোনাল কোনো সেন্সিটিভ জায়গা নিয়ে কথা বলে ফেলেছিল অবন্তিকা। এই কথাগুলো না জিজ্ঞেস করলেই মনে হয় ভালো হতো। অবন্তিকা ম্যাডাম, তেমন কিছুই না। আসলে সেন বাড়ির সদস্যরা আসল সোনা চিনতে পারে না, ও নিয়ে আপনি ভাববেন না। কথাটা বলেই মুচকি হেসে পরিস্থিতি হালকা করে দেওয়ার চেষ্টা করল নীল। অবন্তিকা ম্যাডাম আপনি নয়, শুধু অবন্তিকা তুমি বলে ডেকো, কেমন? নীল মৃদু হেসে মাথা নাড়ল। নীলের সঙ্গে এবার খুব সহজেই মিশে গেল অবন্তিকা। আসলে সে ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। অবন্তিকার জীবন বাঁচিয়ে ওর মন জয় করে ফেলেছিল নীল। ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল অবন্তিকার। এমন সময় হঠাৎ ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। গোডাউনের বাইরে 5-6টা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেগুলো দেখে নীল আর অবন্তিকা স্বস্তি পেল। কথা বলতে বলতে তোমার টিম চলে এসেছে, এখন আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো, কেমন? এটা বলতে বলতে নিজের শরীর থেকে ধুলো ঝাড়তে লাগলো নীল। না, দাঁড়াও। এটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো অবন্তিকা, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারল না। নীল ওকে ধরে আবারও বসিয়ে দিল। অবন্তিকার শরীরে এখনো কোনো জোর নেই। তারপর ওর হাতটা শক্ত করে ধরে নীল বলল, চিন্তা নেই, এখন তুমি পুরোপুরি সেফ। একা লড়াই করে তুমি এই গুন্ডাদেরকে ধরেছ, তোমার জবাব নেই। এই শহরে তোমার মতো অফিসার আরও চাই। তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? নীলের কথা শেষ হওয়ার আগেই অবন্তিকা ওর চোখের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করল, কিন্তু তোমার টিম তো চলে এসেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে ছাড়তে বলছো কেন? অবাক হয়ে নীল জিজ্ঞেস করল, ওরা এসেছে আসুক, ওরা তো কাজ করতে এসেছে। তুমি বলো আমাকে কি বাড়িতে পৌঁছে দিতে পারবে? এটা বলতে বলতেই অবন্তিকার গাল লাল হয়ে গেল। অবন্তিকা কি নীলকে পছন্দ করতে শুরু করলো? তাহলে নীল এবং আদ্রিতার প্রেমের গল্পে কি কোনো লাভ ট্রায়াঙ্গেল আসতে চলেছে?